ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো। ত্রাণ ও পুনরুদ্ধার লাগতে পারে কয়েক মাস। মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। করিডোরের প্রস্তাব ইতিবাচক দেখছে সরকার। গভীর রাতে রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু। চট্টগ্রাম মেডিকেলে মরদেহ পরিবহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, ভাড়া নিয়ে চরম নৈরাজ্য। নারীতা কাঠখড়ে কাগজের পাল্প, দেশীয় বিনিয়োগ বাড়লে আমদানি নির্ভরতা কমার আশা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। ভেনেজুয়েলা যেন এখন ধ্বংসস্তূপের দেশ। দুদফা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 920 জন। ধ্বংসস্তূপ থেকে এখনও প্রাণের খোঁজে চলছে উদ্ধার অভিযান। আহত কয়েক হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক রেস্কিউ কমিটি আইআরসি জানিয়েছে, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম শেষ করতে কয়েক মাস লাগতে পারে। পরপর দুদফা শক্তিশালী ভূমিকম্প মুহূর্তে বদলে গেল ভেনেজুয়েলার চেনা দৃশ্য। চারদিকে শুধু ধসে পড়া ভবন। রাজধানী কারাকাস এখন বিধ্বস্ত এক নগরী। উপকূলীয় শহর লাগুয়ারাতেই ধসে পড়েছে শতাধিক ভবন, আর ধ্বংসস্তূপের ভেতরে মানুষের আহাজারি। ধ্বংসযজ্ঞ থেকে মরদেহ আর জীবিতদের উদ্ধারে দিনরাত এক করে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্ট্রেচারে করে একের পর এক আহতকে নেওয়া হচ্ছে হাসপাতালে। কোথাও ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে নিথর দেহ, কোথাও আবার 24 ঘন্টারও বেশি সময় পরও জীবিতদের উদ্ধার করা হচ্ছে। মানুষ এতটাই আতঙ্কিত যে কেউ ঘরে ফিরতে চাইছে না। সবাই খোলা মাঠ, পার্ক আর রাস্তায় রাত কাটাচ্ছে। কখন আবার ভবন ভেঙে পড়ে সেই ভয় তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। অনেক মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় কি পরিস্থিতি চলছে সেটিও মানুষ জানে না। আমার কারাকাসের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট ও বিদ্যুৎ না থাকায় অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক সহায়তাও। সুইজারল্যান্ড, ব্রাজিল, কানাডা, মেক্সিকো ও এল সালভাদর সহ বিভিন্ন দেশ পাঠিয়েছে উদ্ধারকারী দল সহ প্রয়োজনীয় সামগ্রী। জরুরি সহায়তা জোরদার করেছে জাতিসংঘ। অন্যদিকে স্টারলিংক 1 মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা হয়। ভূমিকম্পে হাজার হাজার শিশু চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, দীর্ঘদিনের মানবিক সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই ভূমিকম্প পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24। মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা 7:45 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সফর সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া দুই দেশের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। চীনের রাষ্ট্রপতি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও বাড়ানোর আশ্বাস দেন। জানান, মালয়েশিয়া সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটের একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন শি জিনপিং ও তারেক রহমান। এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীন। বৈঠকে চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেয়া হয় বাংলাদেশকে। জানানো হয়, ব্রিক্সের সদস্যপদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরুটা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে সেখানে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরিবেশিত হয় দুই দেশের জাতীয় সঙ্গীত, বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে বেইজিং এর গ্রেট হলে যান তারেক রহমান। ঐতিহাসিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। বাংলাদেশের পক্ষ থেকেও এক চীন নীতিতে বিশ্বাসের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। মাহদি আমিন বলেন, এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় রাত 1টার দিকে আগুনের খবর পান তারা। পরে 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল ও আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতরা আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ভবনটির 12 ও 13 তলায় ল ফার্ম 2টির চেম্বার রয়েছে, সেখানেই থাকতেন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। চট্টগ্রাম মেডিকেলে মরদেহ পরিবহন নিয়ে চলছে রমরমা ব্যবসা। মালিক সমিতির অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি সবাই। বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে না দেয় চড়া ভাড়া গুনতে হয় স্বজনদের। বছরের পর বছর এমন নৈরাজ্য চললেও নেই কোনো প্রতিকার। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ এবং নাজিম উদ্দিন। 16 জুন চট্টগ্রাম মেডিকেলে কিছুক্ষণ আগে মারা গেছেন আনিস মিয়া। তার মরদেহ নিতে হবে কুমিল্লায়, তাই অ্যাম্বুলেন্স চালক ভাড়া হাঁকান 13,000 টাকা। অথচ এই পথে প্রকৃত ভাড়া 6 থেকে 7,000 টাকা। বাড়তি ভাড়া কেন জানতে চাইলে সেই চালক দেন ভিন্ন তথ্য। আমাদেরকে বলছে এমনি 13,000 টাকা, এমনি ভাড়া হয়েছে 9,000 টাকা। এমন আরেক ব্যক্তি মারা যান বেসরকারি CSCR হাসপাতালে। স্বজনরা মরদেহ নেবেন ফেনীর সোনাগাজীতে, তাই মেডিকেলের বাইরের একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে পরিবার, যার ভাড়া 4,000 টাকা। যেটা আপনার প্রাইভেটে 4,000, এটা সরকারি মেডিকেলে কত টাকা নেয় সেটা বলতে পারবো না ভাই। একই গন্তব্যের জন্য একটি অ্যাম্বুলেন্স খুঁজতে আমরা যাই মেডিকেলের সামনে। চালক সমিতির সদস্যরা জানান 230 কিলোমিটার দূরত্বে যেতে প্রতি কিলোমিটার 25 টাকা, সাথে সিটি চার্জ 1500 মিলে ভাড়া পড়বে 7 বা 7,500 টাকা। আপনার 18,000 টাকার মতো আসবে, আর বাইরে যাওয়ার পরে কারেন্টের লাইন দিলে 700, কারেন্ট লাগলে 500 টাকা। কেন এত ভাড়া জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন সমিতির এক সদস্য।
খোঁজাখুঁজির পর একজন চালকের সন্ধান মেলে। জানান মরদেহ মেডিকেল থেকে অটোরিকশায় করে জিসি কিংবা প্রবর্তক মোড়ে নিয়ে গেলে সেখান থেকে পড়বে 5,000। কোম্পানি আমার বলছে 5,000 টাকা, 5,000 টাকার কমে যাবে না। তবে কিছুক্ষণ পর ক্যামেরা দেখে ভোল পাল্টান তিনিও। একটু আগে তো আপনি বললেন না 5,000 টাকায় যাবে, ওনাকে আসতে বলেন না। উনি যাবে না। চট্টগ্রাম মেডিকেলে কোনো রোগী মারা গেলে বাইরের অ্যাম্বুলেন্স সেই মরদেহ বহন করতে পারে না। যারা নিতে আসেন তাদেরকে করা হয় হয়রানি জিম্মি, ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় নিতে হয় মরদেহ। কথা বলা যাবে না এখানে, যে কোনো জায়গায় জিজ্ঞাসা করবে 13,000 টাকা ভাড়া নেবে, 13-14,000 টাকা ভাড়া। বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স আইনে নেওয়া সম্ভব না। আপনি 100টা গাড়ি কল দেওয়ার আগে চাইবেন, দেখবেন আমার এখানে এই গাড়িটা কি আমার সমিতির অন্তর্ভুক্ত কিনা। যদি আমার সমিতির অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি এই গাড়ি পাবেন না, আদারওয়াইজ অন্য জায়গায় আপনি কল দিলে গাড়ি পাবেন। অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্য চললেও গেল 8 জুন উল্টো তাদের ভাড়া বাড়িয়ে দেওয়া হয় 30%। মরদেহ নিয়ে করে এমন কারবারকে চরম অমানবিক বাণিজ্য বলছেন নাগরিক সমাজ। যদিও বাইরের অ্যাম্বুলেন্স মেডিকেলে ঢুকতে না দেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা বুঝি যে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেক কর্মচারীও এই বাণিজ্যের সাথে যুক্ত আছে, অনেক শক্তিশালী প্রভাবশালী মানুষও যুক্ত আছেন। অ্যাটেন্ডেন্স যারা টাকা দিচ্ছে তাদেরকে ডকুমেন্ট সহ আনেন, আমি ওদেরকে দেখতেছি মালিক সমিতিগুলো ডকুমেন্ট সহ আসতে হতে, তাহলে তো আমার ধরতে সুবিধা হবে। চট্টগ্রাম মেডিকেল কেন্দ্রিক রোগী বা মরদেহ পরিবহনে নিয়োজিত আছে 100-র বেশি অ্যাম্বুলেন্স। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। আওয়ামী লীগ আমলে হওয়া সব গুম খুনের বিচার করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারকেও ভাতার আওতায় আনা হবে। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। নির্যাতনের শিকার ও গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের স্মৃতিচারণ ও কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউটের গোটা অডিটোরিয়াম। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। যেখানে প্রতিশোধ নয়, কেবলই ন্যায় বিচার দাবি স্বজনদের। এ সময় গুম থেকে বেঁচে ফেরাদের কথায় নীরবতা নেমে আসে সবার মাঝে। একটি মিলনমেলা স্থল যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সব গুম খুনের বিচার নিশ্চিত করা হবে। প্রতিশ্রুতি দেন গুমের শিকার পরিবারগুলোকে ভাতা প্রদানের। আর ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার। ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। অনুষ্ঠানে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা রোধে মানবাধিকার সংগঠনগুলোকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেন আলোচকরা। এই মামলার বিচার করে ইনশাআল্লাহ শেষ করতে পারব। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সরকারের উপর জনগণ হতাশ এবং ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। 5 আগস্টের পর ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল মানুষ, কিন্তু ক্ষমতাসীনরা তা পূরণ হতে দেয়নি। অভিযোগ করেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী কাঠামো করার ছক আঁকছে বিএনপি। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। নালিতা কাঠ ও ধানের খড় দিয়ে কাগজের পাল্প বা মন্ড তৈরিতে বাণিজ্যিক ভবিষ্যৎ দেখছেন বিজ্ঞানীরা।
যা আমদানি নির্ভর পাল্পের বাজারের পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ। গবেষকদের দাবি, দেশীয় উপাদানে বিনিয়োগ বাড়ালে কমবে আমদানি, বাঁচবে অর্থ। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল পাল্প বা মন্ড পুরোটাই বিদেশ নির্ভর। প্রতি বছর প্রায় 100 কোটি টাকা খরচ হয় আমদানিতে। কেউ কেউ আবার পাল্পের বদলে আনেন রিসাইকেলড ওয়েস্ট পেপার। এই আমদানি নির্ভরতা কাটাতে অনেক ধরনের পাল্প নিয়েই চলছে গবেষণা। দেখা হচ্ছে কোন উৎস বাণিজ্যিক উৎপাদনের জন্য লাভজনক। এই যেমন ধানের খড় হতে পারে মন্ডের ভালো উৎস। বিশেষ করে হাওর এলাকার ধান থেকে যে খড় পাওয়া যায় তার থেকে তৈরি মন্ডের গুণগত মান ভালো আসছে পরীক্ষাগারে। এমন কার্যক্রমে এগিয়ে আছে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ বা BCSIR। যে কোনো প্ল্যান্ট থেকে কিন্তু পাল্প তৈরি করা যায়, কিন্তু সব প্ল্যান্ট থেকে আমরা ইন্ডাস্ট্রিয়ালি পাল্প তৈরি করতে পারি না। এই জন্য প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করতে হয়, স্টেপ বাই স্টেপ। করার পরে সেটা ফাইনালি বোঝা যাবে যে সেখান থেকে আসলে পাল্প তৈরি করা সম্ভব কি সম্ভব না। BCSIR এর ল্যাবে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নালিতা গাছের সেলুলোজ নিয়েও হয়েছে গবেষণা, যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ধাপে ধাপে হয়েছে পাল্প। এরপর সেই পাল্প থেকে হচ্ছে কাগজ, আবার সেই কাগজের মানোন্নয়নেও হয় গবেষণা। নালিতা উড থেকে খুব ভালো মানের পাল্প তৈরি সম্ভব, যেটা আমাদের বাজার যে এক্সিস্টিং পাল্প আছে, যেগুলো সাধারণত অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস থেকে তৈরি হয়, বাইরের দেশ থেকে আমরা আমদানি করি, সেই পাল্পের কম্পারেবল এটা। এই গবেষক বলেন, পাল্পের জন্য উপযুক্ত বনায়নে এগিয়ে আসতে হবে বন বিভাগকে। আর মন্ডের বাণিজ্যিক উৎপাদনে শিল্প উদ্যোক্তারা এগিয়ে এলে কমবে বিদেশ নির্ভরতা, বাঁচবে অর্থ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যার শিকার মা ও 3 মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় দাফন করা হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এর আগে শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সায়মা, নাফিজা ও শিফার প্রথম জানাজা হয় লক্ষ্মীপুরের রায়পুরে। এই হত্যার ঘটনায় শুক্রবার দুপুরে মামলা করেন নিহতের ছেলে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যা করা হয়। এ সময় গণপিটুনিতে মারা যান সন্দেহভাজন এক যুবক। তবে কী কারণে হত্যাকাণ্ড, তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে শুধু একটা মেজো মেয়ের লাশটা একটু টিকটিক করে লড়ছে, আর 3টা ঘটনাস্থলে মারা গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা উদ্ঘাটন হবে, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমরা সবাই চাই। আইন শৃঙ্খলাটা আরেকটু উন্নত করা, যাতে অন্তত এসব হিংস্র জন্তু জানোয়ার খুনিরা একটু হইলেও যাতে ভয় পায়। পরিবারের ছেলে সিফাত বাদী হয়ে থানায় মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। মামলা তদন্ত অব্যাহত আছে। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাতার এনার্জির চার্টার করা LNG ট্যাঙ্কার উম্মুসলাল পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা কেপলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তি সই করেছে। একই সময় গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ছিল সকাল 7টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।